गुड इवनिंग एंड वेलकम एवरीवन। आजकेर এই ভিডিও লেসনে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের অন্তর্গত জন মিলিংটন সিঞ্জের লেখা রাইডার্স টু দি সি নাটকটি আলোচনা করে নেব। এই টেক্সটটা ক্লাস 12 এর থার্ড এবং ফোর্থ সেমিস্টার সিলেবাসের অন্তর্গত। থার্ড সেমিস্টারে এখান থেকে তোমাদের এমসিকিউ উত্তর করতে হবে, আর ফোর্থ সেমিস্টারে এই সেম টেক্সট থেকে বড় প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই এই টেক্সটটা আমরা ডিটেলসে পড়ে নেব। প্রথমে আমরা এই টেক্সটটা সম্পর্কে কিছু কি ফ্যাক্টস জেনে নেব। রাইডার্স টু দ্য সি যিনি লিখেছিলেন তার পুরো নাম হলো এডমান্ড জন মিলিংটন সিঞ্জ, সংক্ষেপে জে.এম. সিঞ্জ। সিঞ্জ ছিলেন একজন আইরিশ নাট্যকার ও কবি, যিনি পশ্চিম আইরিশ সমুদ্র উপকূলের মানুষের জীবন, উপভাষা ও লোককাহিনীকে তার সাহিত্যে নিপুণভাবে চিত্রিত করেছেন। আইরিশ সংস্কৃতি ও আইরিশ সাহিত্য নবজাগরণের অন্যতম প্রধান ও সম্মানিত ব্যক্তি ছিলেন জে.এম. সিঞ্জ। বিখ্যাত কবি ডব্লিউ.বি. ইয়েটস সিঞ্জ সম্পর্কে লিখেছিলেন, দ্য গ্রেটেস্ট ড্রামাটিক জিনিয়াস অফ আয়ারল্যান্ড। তার মোট 7টি নাটকের মধ্যে আজকের যে আলোচ্য রাইডার্স টু দ্য সি এই নাটকটি, এটি তিনি শেষ করেছিলেন 1902 সালে। এটা প্রথমবার মঞ্চস্থ হয়েছিল আয়ারল্যান্ডের ক্যাপিটাল ডাবলিনে মোলসওয়ার্থ হলে অন 25 ফেব্রুয়ারি 1904। এটি একটি ওয়ান অ্যাক্ট প্লে বা এক অঙ্কের নাটক, এবং এটা একটা ট্র্যাজেডি বলতে বিয়োগান্ত নাটক। এই নাটকটি পড়তে শুরু করলে আমরা বুঝতে পারব যে এর যে ভাষা কিন্তু প্রচলিত ইংলিশের থেকে বেশ আলাদা। এখানে চরিত্রগুলি হাইবার্নো ইংলিশ ডায়ালেক্টে কথা বলছে, যেটা অ্যারান আইল্যান্ডসের মানুষের উপভাষা। তো যাই হোক, সিঞ্জ নিজে যেহেতু এই অ্যারান আইল্যান্ডসে বেশ অনেকটা সময় কাটিয়েছিলেন, তাই এখানকার মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার চিত্র বাস্তবসম্মতভাবে তুলে ধরার জন্যে তিনি এই ভাষার ব্যবহার এই নাটকে করেছেন। এই যে অ্যারান আইল্যান্ডসের কথা তোমাদেরকে আমি বললাম, এই অ্যারান আইল্যান্ডস হলো আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের একটা দ্বীপপুঞ্জ। তাহলে আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের একটা দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জটি হচ্ছে অ্যারান আইল্যান্ডস। তোমাদের যদি আমি ম্যাপে দেখিয়ে দিই তাহলে তোমরা দেখতে পাবে, এই যে একটা আমি গুগলে টাইপ করে এই আয়ারল্যান্ডের ম্যাপটা আমি বার করেছি। এখানে দেখো, এটা আয়ারল্যান্ড, এই যে কালার দেওয়া অংশটা এটা হচ্ছে আয়ারল্যান্ড। এই আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে, এখানে পশ্চিম উপকূলে এই যে ছোট্ট যে দ্বীপপুঞ্জটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যারান আইল্যান্ডস। দিস ইজ অ্যারান আইল্যান্ডস, এই সবুজ অংশটি। তো আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের দ্বীপপুঞ্জকে বলা হচ্ছে অ্যারান আইল্যান্ডস। এই অ্যারান আইল্যান্ডসের কথা, এই অ্যারান আইল্যান্ডসেরই দ্বীপে এই নাটকটা এই অ্যারান আইল্যান্ডসের দ্বীপের যে প্রেক্ষাপটে রচিত। এই নাটকের যে মূল উপজীব্য বা মূল সাবজেক্ট ম্যাটার, সেটা হচ্ছে প্রকৃতি এবং মানুষের এক অদ্ভুত সহাবস্থান ও সংঘাত। এই অ্যারান আইল্যান্ডসের মানুষের জীবন এবং জীবিকা সমুদ্রকে কেন্দ্র করে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আটলান্টিক মহাসাগরের ওপরেই এই অ্যারান আইল্যান্ডসটি, যেটা আয়ারল্যান্ডের পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে অবস্থিত।
তাহলে এখানকার যে জীবন এবং জীবিকা সেটা সমুদ্রকে কেন্দ্র করে। যে সমুদ্র তাদের জীবনের উৎস, আবার একই সাথে মৃত্যুর কারণও বটে। তো এই দ্বীপের সেরকমই একটি পরিবার, সেই পরিবারের গল্প বলেন জে.এম. সিঞ্জ তার এই নাটকে। রাইডার্স টু দি সি, এই যে টাইটেলটি, নাটকের যে শিরোনাম, এই রাইডার্স টু দি সি টাইটেলটি ইজ ভেরি মাচ সিগনিফিক্যান্ট। কেন? এই শিরোনামটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। রাইডার্স কথার অর্থ হচ্ছে আরোহী, রাইডার্স কথার অর্থ হলো আরোহী, এবং মূলত এই নাটকে রাইডার্স বলতে কাদেরকে বোঝানো হয়েছে? রাইডার্স বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা ঘোড়ায় চড়ে সমুদ্রের অভিমুখে যাত্রা করছে এবং সমুদ্র পাড়ি দিচ্ছে কোনো জীবিকার সন্ধানে। এখন প্রশ্ন হলো, এই যে আরোহীরা যারা ঘোড়ায় চড়ে সমুদ্র উপকূলে যাচ্ছে এবং সমুদ্র পাড়ি দিচ্ছে নৌকোতে করে, তারা কি আদৌ বাড়ি ফিরছে? আর এই সমুদ্র কি নিছকই আর অ্যারান আইল্যান্ডসকে ঘিরে থাকা সেই অসীম আটলান্টিক মহাসাগর, নাকি মহাসাগরের সীমা ছাড়িয়ে সমুদ্র একটা গভীর কোনো অর্থবহ প্রতীক? সেটাও আমরা এই মূল টেক্সটটি পড়ে ভালো করে জেনে নেব। মূল টেক্সটে যাওয়ার আগে আমাদের আগে ক্যারেক্টার সম্পর্কে বা চরিত্র, এই নাটকের চরিত্রগুলো কারা কারা আছে তাদের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক বা পরিচয় করে নেওয়া যাক। মৌরিয়া, প্রথমে যার চরিত্রটির উল্লেখ না করলেই নয়, তিনি হলেন মৌরিয়া, অ্যান ওল্ড ওমেন। তিনি হলেন এই নাটকের কেন্দ্রীয় চরিত্র। মৌরিয়া হলেন কেন্দ্রীয় চরিত্র, একটি বৃদ্ধা রমণী, প্রকৃতির সাথে এক অসম লড়াই চালিয়ে যাওয়া এক দরিদ্র অসহায় মা। বার্টলে হার সন, বার্টলে হলেন তার পুত্র, এই মৌরিয়ার পুত্র। এই নাটকের এখনও অবধি মৌরিয়ার একমাত্র জীবিত থাকা ছেলে। পরিবারের সমস্ত দায় দায়িত্ব যার কাঁধের উপরে অর্পিত হয়েছে। ক্যাথলিন হার ডটার, মানে মৌরিয়ার বড় মেয়ে, বছর 20 কর্তব্যনিষ্ঠ দৃঢ়চেতা এক নারী। নোরা এ ইয়াঙ্গার ডটার, মৌরিয়ার ছোট মেয়ে, সরল চঞ্চল কিন্তু সমজদার। মেন অ্যান্ড উইমেন, এই চারটে হলো নাটকের প্রধান চরিত্র। এছাড়াও যাদের রেফারেন্স এই ক্যারেক্টারগুলোর মধ্য দিয়ে আমরা পাই, বাকি যে সমস্ত ক্যারেক্টারগুলো তার উল্লেখ আমরা পাই, তারা কারা? মেন অ্যান্ড উইমেন, এই পরিবারের প্রতিবেশীরা এবং আশা ও ভরসার বাণী শুনিয়ে যাওয়া দ্য ইয়াং প্রিস্ট, মানে এক তরুণ যাজক। এই ইয়াং প্রিস্টের কথাও আমরা নাটকটা পড়াকালীন জানতে পারব। তো এই হলো মোটামুটি ব্যাকগ্রাউন্ড। এবারে আমরা একটু স্টার্টিং করছি। রাইডার্স টু দ্য সি নাটকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাটক, যেটা তোমাদের 3rd সেমিস্টারের জন্যও ইম্পর্ট্যান্ট, যেখানে এমসিকিউ করতে হবে। আবার 4th সেমিস্টারে তোমাদের বড় প্রশ্নের অ্যাটেম্প নিতে হবে। জুম। তাহলে ক্যারেক্টারের সঙ্গে আমরা অলরেডি পরিচয় পেয়েছি। মৌরিয়া অ্যান ওল্ড ওমেন, বার্টলে হার সন, ক্যাথলিন তার মেয়ে, বড় মেয়ে, নোরা এ ইয়াঙ্গার ডটার, মেন অ্যান্ড উইমেন। সেটিংটা কোথায় দেখাচ্ছে আমি আগেই বলেছি, অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পশ্চিম দিকে একটা দ্বীপপুঞ্জ, পশ্চিম আয়ারল্যান্ডের দ্বীপপুঞ্জ। কটেজ কিচেন দেখানো হচ্ছে একটি ছোট্ট কুটির বা কটেজ, তার রান্নাঘর, উইথ নেটস, অয়েল স্কিনস, স্পিনিং হুইল। রান্নাঘরের মধ্যে দেখা যাচ্ছে
যে সেখানে জাল টাঙানো আছে, মাছ ধরার জাল। অয়েল স্কিনস মানে হচ্ছে ওয়াটারপ্রুফ ক্লোথেস, জল নিরোধক পোশাক। স্পিনিং হুইল, স্পিনিং হুইল হলো চরকা, একটি চরকাও সেখানে দেখা যাচ্ছে। এখানে এই যে স্পিনিং হুইল, এটা খুব সিম্বলিক অর্থ বহন করছে। স্পিনিং হুইল এখানে শুধু নিছক চরকা নয়, এটা সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, লাইফ সাইকেল বলা যেতে পারে, বা জীবনচক্রও বলা যেতে পারে। সাম নিউ বোর্ড স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, কুটিরের দেওয়ালের ভেতরের যে দেওয়াল, সেই দেওয়ালের গায়ের ঠেকানো আছে কিছু নতুন বোর্ড, কাঠের পাটাতন। ক্যাথলিন, এ গার্ল অফ অ্যাবাউট 20, ক্যাথলিন যার বয়স 20 বছর, তার পরিচয় আমরা পেয়েছি। ফিনিশেস নিডিং কেক, সে কেক তৈরি করার জন্য ময়দা মাখছিল, সেই ময়দাটা সে ভালো করে মেখে মাখাটা শেষ করলো। নিডিং মানে হচ্ছে ঠেসে ঠেসে মাখা, ময়দা মাখা। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার। তো তারপর ময়দা মাখার পর ক্যাথলিন কী করলো, ক্যাথলিন সেটা একটা ছোট্ট গোল মতো পাত্র, যে পাত্রে করে কেকটাকে বেকিং করা হবে, সেই আগুনের ওপরে সেই পট ওভেনের মধ্যে সেই কেকটা রাখলো। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপর সে তার হাতটা মুছে নিল ভালো করে কাজটা শেষ করার পর। অ্যান্ড বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, তারপর ধীরে ধীরে সে ওই চরকাতে সুতো কাটতে বসলো। তাহলে ক্যাথলিন, তার 20 বছর বয়স, খুব দায়িত্বশীল একটি মেয়ে, মরিয়ার বড় মেয়ে, আগেই বলেছি। তার কাছে এখন অনেক কাজ। সে কেক তৈরি করছে, আবার কেক তৈরি করা শেষ করে সে ওই চরকাতে সুতো কাটছে, একের পর এক কাজ সে করে চলেছে। নোরা, এ ইয়াং গার্ল, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর। আর নোরা, তার মরিয়ার ছোট মেয়ে, ক্যাথলিনের বোন, সে কি করলো, সে তার মাথাটা, সে ছিল বাইরে, সে তার মাথাটা ঘরের মধ্যে প্রবেশ করালো, দরজার কাছে এসে মাথাটা ঢোকালো। নোরা, ইন আ লো ভয়েস, নোরা খুব নিচু স্বরে বলল, হোয়ার ইজ সি, সে কোথায়? এখানে সে মানে হচ্ছে সে তার মায়ের কথা বলছে, মরিয়ার কথা বলছে। মা কোথায়? ক্যাথলিন। সি ইজ লাইং ডাউন, গড হেল্প হার, অ্যান্ড মে বি স্লিপিং। তখন তার উত্তরে ক্যাথলিন কি বলল? ক্যাথলিন বলছে, মা এখন শুয়ে আছে, ঈশ্বর তার সহায় হন, এবং হয়তো সে ঘুমাচ্ছে এখন। ইফ সি ইজ এবল, যদি সে সক্ষম হয়। নোরা কামস ইন সফটলি, নোরা তখন চুপি সারে আস্তে করে, উইদাউট মেকিং এনি ডিস্টারবেন্স, ধীরে ধীরে সে ঘরের ভিতরে ঢুকে পড়ল। অ্যান্ড টেক্স আ বান্ডেল ফ্রম আন্ডার হার শল, এবং সে তার পরনের শাল যেটা গায়ে জড়ানো ছিল তার তলা থেকে একটা পুটুলি মানে বান্ডেল সে বার করল। ক্যাথলিন, স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, ক্যাথলিন দ্রুত গতিতে সেই চরকাটা ঘোরাচ্ছিল, চরকার চাকা ঘোরাচ্ছিল। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তুই এটা কি এনেছিস নোরা, তোর হাতে কি নোরা? এই পুটুলিটার কথা বলছে ক্যাথলিন। নোরা, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, ওই তরুণ যাজক, ইয়াং প্রিস্ট যার কথা আগে আমি বলেছি, ওই তরুণ যাজক এই পুটলিটি নিয়ে এসেছে, আমাকে দিয়েছে। এই যে আমি আগে বলেছি যে এই যে নাটকটার যে ভাষাটা, সেই ভাষাটা অ্যারান আইল্যান্ডসের উপভাষা, সেটা ইংরেজির থেকে একটু আলাদা। সেখানকার উপভাষা যেহেতু ডায়ালেক্ট, এখানে দেখো, এখানে এই ডায়ালেক্টটাকে বলা হচ্ছে হাইবার্নো ইংলিশ ডায়ালেক্ট। এই ডায়ালেক্টটা একটা অদ্ভুত ধরনের একটা এর স্টাইল অফ এক্সপ্রেশন। এখানে নোরা বলছে, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, তরুণ যাজক ওই বান্ডেলটা নিয়ে এসেছিল, অর্থাৎ দ্যাট ইজ দ্য ইয়াং প্রিস্ট হ্যাজ ব্রট দেম। ইটস আ শার্ট
and a plain stocking were got off a drowned man in Donegal. এর ভেতরে একটা জামা আছে আর একটা সাধারণ মোজা আছে, স্টকিং আছে, যেটা খুলে নেওয়া হয়েছিল একটা ডুবে যাওয়া মানুষের কাছ থেকে ইন ডনিগেল, ডনিগাল নামক জায়গা থেকে। এখানে এটা মাইকেলের কথা বলা হচ্ছে। নোরা বলছে যে ইয়াং প্রিস্ট তাকে এই বান্ডেলটা দিয়েছিল, এই বান্ডেলের মধ্যে নাকি একটা জামা এবং একটা সাধারণ মোজা আছে, যেটা একটা মানুষ সেই সুদূর ডনিগেল হচ্ছে আয়ারল্যান্ডের মেন কাউন্টি, যেটা মেন কাউন্টির একটা ছোট্ট শহর, সেই ডনিগেলের কাছে একটা মানুষ ডুবে গিয়েছিল, তার কাছ থেকে এটা খুলে নেওয়া হয়েছিল। ক্যাথরিন স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট। সঙ্গে সঙ্গে নোরার এই কথা শুনে ক্যাথলিন তার এই চাকাটা বন্ধ করে দিল এক ঝটকায়। অ্যান্ড লিনস আউট টু লিসিন, এবং নোরা কি বলে সেটা শোনার জন্য উদ্গ্রীব হয়ে রইল। নোরা, উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দেয়ার। আমাদেরকে খুঁজতে হবে, বার করতে হবে যে আদৌ এটা মাইকেলের কিনা। মাইকেল হচ্ছে, তাহলে মাইকেলের নাম আমরা পেলাম। মাইকেল হলো ক্যাথলিন এবং নোরার দাদা। যে মাইকেল সমুদ্র যাত্রা করেছিল, কিন্তু তার সে এখনও নিখোঁজ। সে ডুবে গেছে কিনা এই ব্যাপারে এরা শিওর নয়, যদিও তাদের মা মরিয়া প্রতিদিন মাইকেলের খোঁজে সমুদ্রে, যদি তার ডেড বডি ভেসে আসে সমুদ্রের বিচে সে ঘোরাঘুরি করে। কাজে নোরা বলছে আমাদেরকে খুঁজে বার করতে হবে আদৌ এটা মাইকেলের কিনা। সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। মাঝে মাঝে তো সে, হারসেলফ মিনস মরিয়া, এখানে তাদের মা তো মাঝে মাঝে সমুদ্রের বিচে খোঁজ করতে থাকে যে তার ছেলে মাইকেল আদৌ ফিরেছে কিনা। তার মানে আমরা জানতে পারলাম মাইকেল এখনও নিখোঁজ এবং তার ডেড বডিও এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আদৌ কোনো সংবাদ পাওয়া যায়নি যে সে মারা গেছে না বেঁচে আছে। তাহলে এই যে ডনিগেলের কথা বলা হচ্ছে এখানে, তোমাদের একটা কথা বলি, তোমাদের একটা ম্যাপ দেখিয়েছিলাম আমি। এই যে মেন যে আয়ারল্যান্ড যে ভূখণ্ডটা, তার পাশেই আমি আগে বলেছি যে এটা হচ্ছে এই যে ছোট্ট যে দ্বীপপুঞ্জটা আছে, এটা হচ্ছে অ্যারান আইল্যান্ডস। এই অ্যারান আইল্যান্ডসের কথা এখানে বলা হচ্ছে। এই অ্যারান আইল্যান্ডস থেকে আরও সুদূর উত্তরে এইখানে ডনিগেল বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে মেনল্যান্ডে। অর্থাৎ ডেড বডিটা আটলান্টিক মহাসাগরের ওপরে সুদূর উত্তরে ডনিগেল নামক মেন কাউন্টিতে এর কাছে সেই ডেড বডিটা পাওয়া গেছে বলে প্রকাশ। ইয়াং প্রিস্ট সেই বান্ডেলটা নোরাকে দিয়েছিল। তখন ক্যাথরিন কি বলছে, হাউ উড দে বি মাইকেলস নোরা? কিন্তু নোরা, ওগুলো মাইকেলের কি করে হতে পারে? হাউ উড হি গো দ্য লেংথ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? যদি মাইকেলের ডেড বডি হয়, বা মাইকেলের ডেড বডি নয়, মাইকেলের যদি পোশাক আশাক যদি হয় ওই বান্ডিলটার মধ্যে থাকে, তো তাহলে এটা প্রমাণিত যে মাইকেল তাহলে ডুবে গেছে। তাহলে মাইকেলের ডেড বডিটা এত দূরে কি করে গেল? সেই সুদূর ডনিগেলে, সেই ডনিগেলে যে ম্যাপটা আমি তোমাদেরকে দেখালাম, অত দূর পর্যন্ত মাইকেলের ডেড বডিটা গেল কি করে? নোরা, দ্য ইয়াং প্রিস্ট সেজ হি ইজ নোন দ্য লাইক অফ ইট। তরুণ যাজক বলেছে যে সে এই ধরনের ঘটনার কথা জানে। অর্থাৎ ডেড বডি অনেক সময় সমুদ্রে ভাসতে ভাসতে অনেক দূর পর্যন্ত চলে যায়। ইফ ইট ইজ মাইকেলস দেয়ার, যদি এটা মাইকেলের হয়, সেজ হি, ইয়াং প্রিস্ট বলেছে যদি এটা মাইকেলের হয়, ইউ ক্যান টেল হারসেলফ হি হ্যাজ গট আ ক্লিন বেরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। যদি এটা মাইকেলের হয়, তাহলে তোমরা বলবে যে তাকে
পরিচ্ছন্ন মানে ধর্মীয় রীতিনীতি খ্রিস্টান রীতি অনুযায়ী তাকে সমাধিস্থ করা হয়েছে ডনিগেলে। যদি মাইকেলের পোশাক বলে তোমরা চিনতে পারো তাহলে এটুকু তোমরা তোমাদের মাকে বলবে, ইয়াং প্রিস্ট বলেছে যে তাকে পরিচ্ছন্নভাবে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাকে একটি সুন্দর সমাধি দেওয়া হয়েছে বা তাকে বেরিয়াল করা হয়েছে বা বেরিড করা হয়েছে বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়। অ্যান্ড ইফ দে আর নট হিজ, যদি মাইকেলের না হয়, যদি এটা মাইকেলের না হয়, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে আর কাউকে কিছু তোমরা এটা বলবে না, কাউকে কিছু বলার দরকার নেই। ফর শি উইল বি গেটিং হার ডেথ, কারণ সে হয়তো এখানে মরিয়ার কথা বলছে, সে হয়তো মারা যেতে পারে। সে বলল উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কেঁদে কেঁদে এবং বিলাপ করতে করতে। অর্থাৎ যদি মাইকেলের না হয় তাহলে আর মরিয়াকে বেশি বলার দরকার নেই, কেননা মরিয়ায় এমনিতেই ভারাক্রান্ত হৃদয়, শোকাকুল শোকস্তব্ধ একজন মা, সে হয়তো কাঁদতে কাঁদতে মারাও যেতে পারে। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই আ গাস্ট অফ উইন্ড, যে দরজাটা নোরা অর্ধেকটা খুলে রেখেছিল আর অর্ধেকটা বন্ধ রেখেছিল, সেটা হাট করে খুলে গেল প্রচণ্ড ঝড়ের বা বাতাসের, দমকা বাতাসে, গাস্ট অফ উইন্ড, দমকা বাতাসে সেটা খুলে গেল, হাট করে খুলে গেল। কাজে এটা পর্যন্ত আমরা আজকের মতো শেষ করলাম। রাইডার্স টু দি সি নাটকটি খুবই বড়, কয়েকটা ভিডিও লাগবে তোমাদের এটা পড়াতে, শেষ করতে। তোমরা এটা ভালোভাবে শুনবে এবং ভিডিওটি বারবার দেখবে। If you have any queries or questions, try to leave your comment in the comment section. You may also ask me in the class. Thank you for listening. Thank you for watching. Thank you.